আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুন্দর একটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। তো চ্যাপ্টারটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, লেকচার 1-এর আজকে ক্লাস। কেমিস্ট্রির সবচেয়ে ভিত্তিমূলক একটা অধ্যায় যদি ধরি আমরা, এই অধ্যায়টা কেমিস্ট্রির একটা ভিত্তি। তুমি সামনে কেমিস্ট্রি পারবা কি না, এই চ্যাপ্টার থেকেই তোমার বোঝা যাবে যে আসলে কেমিস্ট্রি কত সহজ নাকি কঠিন। কেমিস্ট্রিকে যদি তুমি কঠিন মনে করো তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য, অর্থাৎ বেসিক ক্লিয়ার পড়বে তোমাদেরকে স্বাগত। চলো কথা আর না বাড়াই, শুরু করে দিই আমরা ইনশাল্লাহ। দেখো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটাই যোজ্যতা ইলেকট্রন। তো আমরা কক্ষপথ সম্পর্কে অবশ্যই অবগত আছি। কক্ষপথ জিনিসটা আমাদের তৃতীয় অধ্যায়ে অবশ্যই পড়া আছে যে কক্ষপথ জিনিসটা কি। ধরো আমরা সোডিয়ামের একটা ডায়াগ্রাম আঁকি। দেখো, সোডিয়ামের ডায়াগ্রাম, বলো তো কক্ষপথ কয়টা হবে? হ্যাঁ, 3টা হবে। দেখো, সোডিয়ামের কক্ষপথে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। ইলেকট্রনগুলো কক্ষপথে সুবিন্যস্ত আকারে সজ্জিত থাকে। তো সোডিয়ামের প্রথম কক্ষপথে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন। চলো আমরা 8টা ইলেকট্রন আঁকি। এবং সর্বশেষ যে তৃতীয় কক্ষপথে সেটাই থাকে হচ্ছে 1টা ইলেকট্রন। এটা হচ্ছে সোডিয়ামের ডায়াগ্রাম। এটা কি? সোডিয়ামের ডায়াগ্রাম। দেখো তো সুন্দর না ডায়াগ্রামটা? একদম পৃথিবীর মতো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই কথাটা বলছিল রাদারফোর্ড। আসলে সূর্যকে কেন্দ্র করে পরমাণুগুলো ঘুরে না, সূর্যের সাথে তুলনা করা এটা হচ্ছে অযৌক্তিক। যাই হোক, ওইটাতে আমরা না যাই। তো সর্বশেষ কক্ষপথটা কোনটা? 1, 2, 3, এই তো এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। এই কক্ষপথটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ। তো এই কক্ষপথের একটা সুন্দর নাম আছে। যেই কক্ষপথের সর্বশেষ ইলেকট্রন থাকে তাকে বলে সর্বশেষ কক্ষপথ। যে কক্ষপথে সর্বশেষ ইলেকট্রন থাকে তাকে বলে সর্বশেষ কক্ষপথ। তো এর নাম হচ্ছে যোজনী শেল। বলো তো কি? যোজনী শেল বা যোজ্যতা শেল। যোজ্যতা শেল। তো আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথ অথবা যোজনী শেল বা যোজ্যতা শেলে কয়টি ইলেকট্রন আছে সোডিয়ামের? বলতো 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 কয়টা? 1টি। অর্থাৎ সর্বশেষে সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের 1টি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে বিদ্যমান। তাহলে আমরা কি বুঝি সংজ্ঞা অনুসারে যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা? দেখো তো, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাটা কত? 1। অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে কত? সংক্ষেপে লিখলাম, জো ইলেকট্রন সমান 1। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। বুঝতে পারছি? চলো আমরা নেক্সটে যাই। তো আমরা ধরো আমরা পটাশিয়ামে আমরা কি, পটাশিয়াম কত নাম্বার মৌল? 19 নম্বর মৌল। এবং ইলেকট্রন থাকবে কতগুলো? 19টা। চলো আঁকি আঁকি। কয়টা শক্তি স্তর থাকে একটু আমরা দেখি। ও, অনেক বড় চিত্র হয়ে গেছে। যাই হোক, 4টা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা। পরবর্তীতে থাকবে হচ্ছে 8টা। এবং পটাশিয়ামের ক্ষেত্রে একটা ভিন্নতা আছে। এই ভিন্নতাটা কি? যে পটাশিয়ামের সর্বপ্রথম শেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন যায়। পটাশিয়াম যেহেতু 19 নাম্বার মৌল, 19টা ইলেকট্রন, তো 10টা পূর্ণ করার পর দ্বিতীয় শক্তি স্তরে যাওয়ার পর সর্বশেষ শক্তি স্তরে 4 নম্বর শক্তি স্তরে যাবে 2টা। কিন্তু ভিন্নতা পটাশিয়ামের 1টা যাবে। যাওয়ার কথা 2টা, কিন্তু পটাশিয়ামের ভিন্নতা যাওয়ার এই জন্য গিয়েছে কয়টা? 1টা।
তো একটা ইলেকট্রন পূর্ণ করে তৃতীয় শক্তি স্তরে আবার আসবে। দেখো তো কয়টা ইলেকট্রন হলো মোট? 10, 11, আর বাকি থাকে কয়টা? 8টা। অর্থাৎ আমরা এখানে দিব 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন। দেখো তো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, বা এই যোজনী শেলে কয়টা ইলেকট্রন? একটা। তাহলে পটাশিয়ামের যোজতা ইলেকট্রন কত হবে? জো ইলেকট্রন সমান 1। বুঝতে পারছি আমরা? আসলে খুব সহজ, জাস্ট চিত্র আঁকবো এবং বের করবো যে সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে। ডায়াগ্রাম আঁকার মাধ্যমে এটা করলে একটু হার্ড হয়ে যায়, যার জন্য আমাদের একটা কিউট একটা নিয়ম আছে। দেখো, বোরের ইলেকট্রন বিন্যাস আমরা যদি তৃতীয় অধ্যায় পড়ে থাকি তাহলে অবশ্যই এটা সম্পর্কে জানি আমরা। দেখো তো কি বলে, কোনো শক্তিতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা এই সূত্রকে সমর্থন করে, 2n², যেখানে nটা কি? n হচ্ছে কক্ষপথ সংখ্যা। n কি? কক্ষপথ সংখ্যা। দেখো তো যদি n এর মান 1 প্রথম শক্তি স্তর হয়, যদি n এর মান 1 হয় মানে প্রথম শক্তি স্তর, সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এটা সূত্র থেকে আমরা হিসাব করে দেখি তো, 2 1² 2 × n²। n এর মান তো 1, প্রথম শক্তি স্তরে n এর মান 1। এইটাকে একটা সুন্দর নাম দেওয়া যায়, জানো নামটা কি? শেলের নাম। এই শেলের হচ্ছে, এটা হচ্ছে কে শেল, এটা হচ্ছে কে শেল। n এর মান যখন 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1²। ক্যালকুলেটর লাগবে না, এমনি করা যায়। থাকবে হচ্ছে 2, সর্বোচ্চ থাকতে পারে 2টা। দেখো তো n এর মান যখন 2, n এর মান যখন 2, তখন 2 × 2²। 2 × 2 = 4, 4 × 2 = 8, 8। এই দেখো 8। ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা একটা সুন্দর শেলের নাম দিতে পারি, কে। কে এর পরে কি বলো তো? এল। অর্থাৎ সূত্র হবে কি? কে এল শেল, কে তারপর এল শেল। দেখো তো n এর মান যখন আমরা 3 দিব তখন কি হবে? n এর মান যখন 3 দিব তখন কি হবে? দেখো 2 × 3²। 3 × 3 = 9, 9 × 2 = 18। এই হলো 18। অর্থাৎ এই শেলটার নাম হচ্ছে এম শেল। দেখো তো কে শেলে সর্বোচ্চ 2টা থাকতে পারে ইলেকট্রন, এল শেলে থাকতে পারে 8টা, এম শেলে থাকতে পারে 18টা। এই নিয়মটা জানলেই আমাদের যোজতা ইলেকট্রন বের করা কোনো ফ্যাক্ট না। দেখো চলো সহজে আমরা করি। সালফারের যোজতা ইলেকট্রন বের করবো আমরা। সালফার কত নম্বর মৌল জানি? আমরা জানি 16। তো আমরা কি এখন ডায়াগ্রাম আঁকবো? অবশ্যই না। কি করবো? বোরের ইলেকট্রন বিন্যাস করবো। দেখো তো প্রথম শক্তি স্তরে সালফারের ইলেকট্রন 16টা, প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, কারণ সর্বোচ্চ 2টাই নিতে পারে, এর বেশি নিতে পারে না। এরপর সর্বোচ্চ 8টা নিতে পারে দ্বিতীয় শক্তি স্তরে, 8টা নিবে। কতগুলো হলো? 2 8 10, বাকি থেকে কয়টা? 6টা। এই হলো 6। দেখো তো সর্বশেষ শক্তি স্তর কোনটা? সবচেয়ে শেষের শক্তি স্তর এই 6। অর্থাৎ যোজতা ইলেকট্রন সালফারের 6। কি সুন্দর না? দেখো আরো করি। ফসফরাস কত নম্বর মৌল? 15। ফসফরাস দেখো তো 2 8 5, যোজতা ইলেকট্রন সর্বশেষে যেটা থাকবে সেটাই হচ্ছে তার যোজতা ইলেকট্রন 5। দেখো তো যদি আমরা নাইট্রোজেনেরটা করি, নাইট্রোজেন 7টা ইলেকট্রন নাইট্রোজেনের, কারণ 7 নম্বর মৌল, প্রোটন 7, ইলেকট্রনও 7, 2 এবং 5। যোজতা ইলেকট্রন কত হবে এর? যোজতা ইলেকট্রন হবে 5। তোমরা কি নিষ্ক্রিয় গ্যাস চিনো? তোমরা কি নিষ্ক্রিয় গ্যাস চিনো? অবশ্যই চিনো। দেখো যারা নিষ্ক্রিয় গ্যাস আছে এটা একটু মাথায় রাখো, হ্যাঁ, সহজে যেন বুঝতে পারি আমরা। নিষ্ক্রিয় গ্যাস কারা কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। এই 7টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8, সবার ক্ষেত্রে 8, কিন্তু হিলিয়ামের 2। মনে থাকবে, নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা ইলেকট্রন 8 এবং হিলিয়ামের 2, ব্যতিক্রম। বুঝতে পারছি আমরা?
এই হলো আমাদের যোজ্যতা ইলেকট্রন। তো যদি আমরা যোজ্যতা ইলেকট্রন বুঝি, চলো কিছু বাড়ির কাজ দেওয়া যাক। অক্সিজেন, সালফার, ক্রোমিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, আরেকটা দিব, হ্যাঁ 5টা হয়েছে, যাও এত এই করে থাকুক, Hw থাকবে, যোজ্যতা ইলেকট্রন, এগুলো বের করতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক কি? যোজনী। তুমি কি জানো কেমিস্ট্রি সহজ হবে কখন? যখন তুমি যোজনী ভালো করে আয়ত্ত করতে পারবা, না হলে কেমিস্ট্রি কঠিন। আমরা যখন দেখবো সামনে যৌগ বানাবো যখন, তখন এই যোজনী কাজে লাগবে, সব সময় এই যোজনীগুলো কাজে লাগবে। তাই যোজনী মুখস্থ করা আপনার জন্য ফরজ। আপনি যদি ক্লাস 9-10 এর স্টুডেন্ট হয়ে থাকেন, যোজনী মুখস্থ করা ফরজ। ঠিক আছে, চলেন শুরু করি যোজনী। যোজনী জিনিসটা কি দেখি আমরা। কোনো পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। খুব ভালো কথা। ইলেকট্রন বিন্যাসে উত্তেজিত অবস্থায় অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা। ও 3 স্টার একটা কথা, এটা 3 স্টার একটা কথা। এই কথা সম্পর্কে আমরা বিস্তারিত সামনে জানবো। অণু গঠনকালে পরমাণুর হাত সংখ্যা। মানুষের হাত কয়টা? 2টা। মানুষের হাত কয়টা? 2টা। তাহলে পরমাণুর হাত কয়টা আমরা কিভাবে বের করব? যখন আমরা যোজনী জানবো, পরমাণুর হাত সংখ্যাটাও জেনে যাব। যোজনী যত হাত তত। আমার হাত কয়টা? 2টা। কার্বনের হাত কয়টা তুমি কি জানো? জানো না। এইগুলোই আমাদের জানতে হবে। চলো সামনে আমরা বিভিন্ন পরমাণুর হাত সম্পর্কে জানি। এই দেখো, ধরি কার্বনের হাত হচ্ছে আমরা জানি 4। হাত কত? হাত কত হবে তাহলে? 4। যোজনী 4, হাত 4। তাহলে দেখো তো, এই যে 4টা হাত দিয়ে দিয়ে, এই তো কার্বন। দেখছো কত সুন্দর কার্বন? কার্বনটা কি সুন্দর না? ঠিক আছে। তো অণু গঠনকালে পরমাণুর সাথে যুক্ত হয়, তো এই কার্বনগুলা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে জানো তোমরা? এই দেখো, হাইড্রোজেনের আবার হাত কয়টা? হাইড্রোজেনের হাত হচ্ছে 1টা। হাইড্রোজেনের হাত কয়টা? 1টা। যোজনীয় 1, হাতও 1। এখন ধরো তুমি কার্বন, তুমি নিজে হচ্ছে কার্বন, তোমার হাত আছে 4টা। হাইড্রোজেন হচ্ছে নিজের 1 হাত। এখন আমরা ধরবো, সবাই দুজন দুজনকে ধরবো। কিভাবে ধরতে পারি? কার্বনের 4 হাতে এরকম 4টা হাইড্রোজেন ধরতে পারবে, কারণ হাইড্রোজেনের হাতে 1টা। বুঝতে পারছি কথাটা? এই দেখো, কার্বনের হাত হচ্ছে 4টা। 4 হাতে কাকে ধরবে? 4টা হাইড্রোজেনকে ধরবে। এই দেখো, হাইড্রোজেন ধরে দিলাম। এই তো হাইড্রোজেন, 1টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। দেখো তো হাইড্রোজেনের হাত কয়টা ছিল এখন? এখানে 1টাই। কার্বনের হাত কয়টা? 4টা। কিন্তু হাইড্রোজেনের হাতে, প্রত্যেকটা হাইড্রোজেনের হাত দেখো 1টা। প্রত্যেকটা হাইড্রোজেনের হাত দেখো 1টা। প্রত্যেকটা হাইড্রোজেনের হাত দেখো 1টা। কষ্ট হইতেছে বুঝতে? টেনশন নাই, সামনে আসছি, সামনে অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে যৌগমূলক। কিছু পরমাণু গ্রুপ গঠন করে। কি গঠন করে জানো? তারা গ্রুপ, তারা কুরাম করে। কুরাম তো বুঝি আমরা, আমাদের বন্ধু বান্ধবদের যত গ্রুপ থাকে না, স্টাডি গ্রুপ, ওই গ্রুপ করে। তো এরকম গ্রুপ করে তারা বিক্রিয়ায় অপরিবর্তিত থেকে অংশ নেয়। মানে বিক্রিয়ায় তারা যাবে, কিন্তু তারা অপরিবর্তনীয়, মানে তারা পরিবর্তন হয় না, সেম টু সেম থাকে। তো দেখে যৌগ মনে হলেও এরা পরমাণুর নেই আচরণ করে। এদেরও যোজনী আছে। এদেরকে দেখে মনে হবে যৌগ, কিন্তু এরা যৌগ নয়, এরা কি? পরমাণু। চলো একটা উদাহরণ দিই, এক্সাম্পল। এই দেখো এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে NH4+। দেখো তো দেখে কি মনে হচ্ছে? একটা পরমাণু না 2টা পরমাণু? নাইট্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন আরেকটা পরমাণু, 2টা পরমাণু। তাহলে পরমাণু মিলে কি হয়? যৌগ হয়, আমরা জানি। কিন্তু এরা কি যৌগ? না। কিছু আছে যারা যৌগের মতো দেখা যাবে, কিন্তু এরা যৌগ না, এরা হচ্ছে পরমাণুর নেই আচরণ করে। দেখো তো, দেখে যৌগ মনে হলেও, দেখে যৌগ মনে হলেও এরা পরমাণু। এদেরকে দেখে যৌগ মনে হবে, কিন্তু এরা কি? পরমাণু। দেখো পরমাণু, এরা কি? পরমাণুর নেই আচরণ করবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এরা একদম
তোমার পরমাণুর মতোই, নট যৌগের মতো। ঠিক আছে, সামনে আরও আসবে। দেখো আমরা তো অনেক শিখলাম, যোজনী যৌগমূলক শিখলাম। এখন বলো তো যোজনী, একযোজী, এখন দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী, ষড়যোজী, এরকমভাবে যোজনী আমাদের মুখস্থ করতে হবে। একযোজী কারা, কাদেরকে একযোজী বলা হয়? যাদের যোজনী হচ্ছে এক, দ্বিযোজী হচ্ছে যাদের যোজনী দুই, ত্রিযোজী হচ্ছে যাদের যোজনী তিন, চতুর্যোজী হচ্ছে যাদের যোজনী চার, পঞ্চযোজী হচ্ছে যাদের যোজনী পাঁচ, ষড়যোজী হচ্ছে যাদের যোজনী কত হবে ভাই? 6 হবে। বুঝতে পারছি? এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। এই চার্টটা তোর মুখস্থ করতেই হবে। তবে ট্রিক্স আছে, ট্রিক্স আমি দিলাম না, তবে এই চার্টটা মুখস্থ করতে হবে। ডাইরেক্ট মুখস্থকরণ, ডিএমসি। যদি মুখস্থ না করো ডিএমসিতেই চান্স পেতে হবে পেশেন্ট হিসেবে। যাই হোক, আমরা মুখস্থ করে ফেলব। একযোজীদের হচ্ছে যোজনী এক, যাদের যোজনী এক তাদেরকে বলে একযোজী পরমাণু। দেখো তো কারা কারা আছে? হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এইটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। কপারের যোজনী যখন এক, তখন এর নাম হচ্ছে, নামের শেষে আঁশ যোগ করতে হয়। এটার নাম হচ্ছে কিউপ্রাস। নাম কি ভাইয়া? কিউপ্রাস। বুঝতে পারছি? এই প্রাস হয় না, এটা প্রাম হয়ে গেছে। যাই হোক, মুছে দেয়, এই তো মুছে দেয় এটাকে। কিউপ্রাস কি হবে? কিউপ্রাস। সিলভার, এরও হচ্ছে এক, এদের সবার হচ্ছে এক। ট্রিক্স হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 17 বেশিরভাগ মৌলের যোজনী এক। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? কোনো ভেজাল নাই। দেখো দ্বিযোজী, যাদের যোজনী 2 তাদেরকে বলে দ্বিযোজী। অক্সিজেন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। কপার, এটাকে আমরা ইক বললাম কেন? কপারের যোজনী হচ্ছে একবার এক যখন হবে তাকে বলবো আমরা কিউপ্রাস, কিন্তু যখন 2 হয়ে যাবে কপারের যোজনী তখন বলবো কিউপ্রিক। কি বলবো? কিউপ্রিক। ওকে। ফেরাস, স্যার ফেরাস হলো কিভাবে? এটা দেখো, আয়রনের যোজনী যখন 2 তখন এটা হবে ফেরাস। দেখো একটা ট্রিক্স আছে, গ্রুপ 2 আর 16 যারা তাদের যোজনী বেশিরভাগ যোজনী হচ্ছে 2। গ্রুপ 2 যারা আছে তাদের যোজনী 2, গ্রুপ 16 যারা আছে তাদের যোজনীও 2। ওকে, বেশিরভাগ। দেখো ত্রিযোজী, বিএনপি নট আওয়ামী লীগ, যুগ হচ্ছে বিএনপির, তার জন্য বিএনপি লিখছি। বিএনপি, তো বিএনপিরা হচ্ছে ত্রিযোজী, মানে 3 নাম্বার পার্টি, থার্ড পার্টি। ঠিক আছে, ত্রিযোজী মৌল। যাদের যোজনী 3 তাদের বলে ত্রিযোজী। বোরন, নাইট্রোজেন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে যোজনী 3। দেখো তো আয়রনের যোজনী তো একটা দেখলাম আমরা 2, যখন 2 তাদেরকে বলে ফেরাস। নাম কি এটার নাম? ফেরাস। যখন যোজনী হয়ে যাবে 3, এই ফেরাম যেটা, এটাকে বলে ফেরাম, তো ফেরামটা হয়ে যাবে ফেরিক। কি হবে? ফেরিক। বুঝতে পারছি? এখন ট্রিক্স আছে। গ্রুপ 13 যারা, তাদের যোজনী হচ্ছে বেশিরভাগের যোজনী 3। চতুর্যোজীর সেম, কার্বন, সিলিকন, সালফার, এদের হচ্ছে যোজনী 4। পঞ্চযোজী নাইট্রোজেন, ফসফরাস, এদের যোজনী হচ্ছে 5। গ্রুপ 15 মোটামুটি তার যোজনী। ষড়যোজী মানে যাদের যোজনী 6, যাদের যোজনী কি 6, এরকম একটাই আছে সালফারের যোজনী 6। দেখো তো একটা সিকোয়েন্স ধরা পাচ্ছে না, যে সালফারের যোজনী এখানেও আছে, সালফার আবার এখানেও আছে, সালফার আবার ওই 2 এখানেও আছে। কিভাবে সম্ভব? কিভাবে? এখন এই সম্পর্কে বিশ্লেষণ আমরা সামনে করবো, আসছে। এখন তোমাদের জন্য একটা সুন্দর প্রশ্ন, শূন্য যোজনী কারা? কাদের যোজনী শূন্য? যাদের যোজনী নাই। বলো তো পারবা? 1 সেকেন্ড সময় দেওয়া হলো, শেষ, সময় শেষ। দেখো তো শূন্য যোজনী হচ্ছে নিষ্ক্রিয় মৌলরা। কারা? নিষ্ক্রিয় মৌলরা, এদের যোজনী হচ্ছে 0। যেমন কারা কারা হতে পারে একটু আগে মনে হয় বললাম আমি,
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর একটা আছে অর্গানেসন। যাই হোক, জায়গা নাই, শূন্য যোজনী নিষ্ক্রিয়মূলক, এটা পুরোটা ডিএমসি। চলো এরপর যে আমরা শিখলাম যৌগমূলক। যৌগমূলক তো দেখো তো, যৌগমূলকের এখন আমরা যোজনী শিখব। অনেকগুলো যৌগমূলক আছে। এক যোজী সম্পর্কে আমরা জানি যে যাদের যোজনী এক তাদেরকে বলে এক যোজী। এরকম কে কে আছে আমরা যৌগমূলক দেখি। NH4+, এর নামটা শিখতে হবে, নাম তো মাস্ট, নাম হচ্ছে মাস্ট। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। এরপর আছে NO3-, যেগুলো দিব সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো শিখতেই হবে। নাইট্রেট, NO3-, সংকেত সহজ শিখতে হবে। OH-, এর নাম হচ্ছে হাইড্রোক্সাইড। যোজনী সহ শিখতে হবে। আর মাথার উপরে যেটা দেখতেছো না মাইনাস, এটা হচ্ছে প্লাস। কি বললাম, এটা এটা কি হলো কিছু? এটা মাইনাস, এটা হচ্ছে তার আধান বা চার্জ। এই যে মাইনাস আধান বা চার্জ, এই প্লাস আধান বা তার চার্জ। NH4+, অ্যামোনিয়াম, NO3-, নাইট্রেট, OH-, হাইড্রোক্সাইড। চলো দ্বিযোজী যাই আমরা। সালফেট, এর নাম কি? SO4₂-, সংকেত সহ শিখতে হবে। আবারও বলি, সংকেত সহ শিখতে হবে। সালফেট, এর নাম কি বলো তো ভাইয়ারা? শুধু ভাইয়ারা, আপুরা বলো। এর নাম হচ্ছে সালফেট। এরপর হচ্ছে CO3₂-, এর যোজনীও 2, এদের যোজনী 2। এটার নাম হচ্ছে কার্বনেট। দেখো তো কয়টা শিখলাম আমরা? 5টা শিখে ফেলছি, আর একটা শিখবো। PO4₃-, উপরে কিন্তু চার্জ, 3 চার্জ। এর নাম হচ্ছে ফসফেট। নাম কি ভাইয়ারা? ফসফেট। এই 4টা ডিএমসি, এই 4টা লাগবেই। কেমিস্ট্রি বুঝতে হলে এই চার্ট আর আগের যে চার্টটা আমরা পড়লাম, এই চার্টটা অবশ্যই মুখস্থ করতে হবে, ডিএমসি করতে হবে। চলো এখানে লিখে রাখি ডিএমসি, ডিএমসি, ঠিক আছে? এই চার্টটা আর ওই চার্টটা 5 স্টার চার্ট, 5 স্টার চার্ট, একদম বড়লোক চার্ট। এটা 5 স্টার, শিখতেই হবে, মাস্ট। চলো এখন যোজনী দ্বারা আমরা কি বুঝবো? যোজনী দ্বারা আমরা কি বুঝি? এই জিনিসগুলো বুঝি যে হাত কতগুলো, তাই না? যোজনী দ্বারা আরেকটা জিনিস আমরা বুঝি, জিনিসটা হচ্ছে যোজনী দ্বারা ধাতু ও অধাতুর, যোজনী দ্বারা ধাতু ও অধাতুর ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ সংখ্যাকেও বোঝায়। গ্রহণ সংখ্যা বোঝায়, অর্থাৎ ধাতু দ্বারা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ সংখ্যাকেও বোঝায়। ধরো কার্বনের হাত, কার্বন কিন্তু একটা অধাতু। এই যে ভাইয়ারা 4র্থ অধ্যায় কিন্তু আমরা পড়ে আসছি, কার্বন কি? অধাতু। অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। কার্বনের সবচেয়ে বেশি যোজনী ধরো 4 বললাম আমি, এটা দ্বারা কি বোঝায়? যোজনী 4। ধাতু অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন কয়টা গ্রহণ করবে? কার্বন, কার্বন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে যোজনী যত তত সংখ্যা। এই হলো 4টি ইলেকট্রন গ্রহণ করবে। এটা জাস্ট আমরা একটু জেনে রাখি, ঠিক আছে? ওকে, চলো সামনে আগাই। দেখো আমাদের এখন আসছে গাঠনিক সংকেত, একটা কঙ্কাল সংকেত বলতে পারি এটাকে আমরা, কঙ্কাল। যে কিভাবে সকল পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত থাকে, কঙ্কাল সংকেতটা। এটা দেখে কি বলবো?
কঙ্কাল সংকেত। ঠিক আছে, চলো CH4 দেখো কার্বন কয়টা আছে এখানে? একটা। কার্বন কিছু নাই মানে কিছু না থাকলে বুঝবো কি এক আছে। আমার সাথে কেউ নাই মানে কে আছে? এক আছে। আমার উপরে কে আছে? এক আছে। আমার নিচে কে আছে? এক আছে। আমার পাশে কে আছে? এক আছে। আমার সাইডে কে আছে? এক আছে। যার কেউ নাই তার এক আছে, আমার কেউ নাই তাই আমার এক আছে। ঠিক আছে, খুব কষ্ট, আমার কেউ নাই। যাই হোক এসব না বলি। দেখো কার্বন 4টা হাইড্রোজেনকে ধরছে। বলো তো কার্বনের হাত কয়টা? 4টা। এই দেখো 4টা হাত। 4টা হাতে 4টা হাইড্রোজেনকে বসায় দাও। হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখছো কি সুন্দর না? কি সুন্দর না? এটাই ইডিটিং। দেখো এর আকৃতি আছে, আমাদের আকৃতিটা শিখতে হবে। হ্যাঁ, আকৃতিটা বলো তো আকৃতিটা কেমন হবে? আকৃতিটা কেমন হবে? এর আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয়। জাস্ট একটু মাথায় রাখো এটা। হ্যাঁ, এটা শিখতে হবে না। চতুস্তলকীয়, ঠিক আছে, জাস্ট একটু মাথায় রাখো এটা আকৃতিটা কেমন। চার কোণা আর কি। হ্যাঁ, ঠিক আছে, চলো। হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। তো দেখো তো অক্সিজেনের হাত কয়টা বলো তো? যে কম সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। বলো তো এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কে কম ছিল? কার্বন কম ছিল। তাকে বলবো কি কেন্দ্রীয় পরমাণু। তাকে বলবো কি কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম। অর্থাৎ কার্বন এখানে সেন্ট্রাল অ্যাটম ছিল। এখানে কে কম? অক্সিজেন কম। সেন্ট্রাল অ্যাটম কে হবে? কেন্দ্রীয় পরমাণু কে হবে? অক্সিজেন হবে। দেখো অক্সিজেন হলো। অক্সিজেনের হাত কয়টা বলো তো? 2টা। বিশ্বাস হয় না তোমার? এই দেখো, তোমাদের যদি বিশ্বাস না হয় দেখাই দেবো অক্সিজেনের হাত কয়টা। এই দেখো যোজনী যত হাত তত আমরা যদি জানি এটা অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। এই তো দেখো অক্সিজেনের হাত হচ্ছে 2টা। ঠিক আছে, অক্সিজেনের হাত 2টা। দেখো অক্সিজেনের হাত 2টা দিয়ে দাও। 2 হাতে কাকে ধরছে? হাইড্রোজেনকে ধরেছে। শেষ, গঠনিক সংকেত শেষ। আকৃতিটা একটু আমরা শিখে নেই। আকৃতিটা দেখো, আকৃতিটা কি হবে? আকৃতিটা হবে হচ্ছে ব্যান্ড বা ভি শেপ। এটা খুবই সুন্দর একটা শেপ, ভি শেপ। আসলে কিন্তু এটা রং একটা শেপ। আমরা যেটা আঁকছি রং, সঠিকটা আঁকি। চলো উপরে আঁকি। এটাকে আমরা এইভাবে আঁকি, বুঝতে পারছো বিষয়টা? এইভাবে আঁকি, এই যে ভি শেপ। কেন এটা ঘটে জানো? এটা জাস্ট একটু মাথায় রাখো আর কি। হ্যাঁ, এখানে ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। তারা এই বন্ধনটাকে তারা বিকর্ষণ করে, যার জন্য এটা সোজা না থেকে ব্যান্ড শেপ হয়ে যায়। এসব জানতে হবে না আর কি। তুমি জাস্ট জানো যে এটা OH। কিভাবে আমরা গাঠনিক সংকেতটা লিখতে পারি এটা তুমি জানো। আর আকৃতিটা মনে রাখতেই পারো, কারণ এটা পরীক্ষাতে আসছে। ঠিক আছে, চলো এখন C2H6। বলো তো কে কম? কার্বন কম। তাহলে কার্বনকে আমরা লিখবো, কিন্তু কার্বন এখানে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে। এই দেখো, যখন কার্বন থাকবে, কার্বন যখন থাকবে তখন আমরা এভাবে লিখবো। ঠিক আছে, তখন আমরা এভাবে লিখবো। দেখো তো কার্বনের হাত কয়টা? একটা তো আরেক কার্বন ধরছে, আর বাকি থাকে কয়টা হাত? 3টা হাত। এই কার্বন তো একটা হাতে ওদেরকে ধরে ফেলেছে, আর একটা বাকি থাকে হচ্ছে আর 3টা হাত। দেখো এখন কয়টা হাইড্রোজেন আছে? 6টা। 6টা হাইড্রোজেনকে লিখে দিব। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। বুঝতে পারছি কি সুন্দর শেপ না? অনেক সুন্দর শেপ। দেখো কার্বন ডাইঅক্সাইড এখন হচ্ছে 4 নাম্বারটা। কার্বন ডাইঅক্সাইড দেখো তো এটা কি হয়? কার্বনের হাত কয়টা? 4টা। যেহেতু কার্বন কেন্দ্রীয় পরমাণু সেজন্য আমরা কার্বনকে আগে লিখলাম। এরপর অক্সিজেন দেখি কয়টা আছে। বলো তো অক্সিজেন কয়টা আছে? 2টা অক্সিজেন। আবার অক্সিজেনের হাত কয়টা? 2টা। অক্সিজেনের হাত 2 হওয়া লাগবে, কার্বনের 4 হওয়া লাগবে। পড়ে গেছি ঝামেলায়। দেখো এখন ঝামেলার কোনো কিছুই নেই। এখন আমরা কি করব? দেখো বুঝিয়ে দিই। কার্বনকে লিখবো, কিন্তু 2 হাত দিয়ে আরেকটা অক্সিজেন ধরছি। দেখো তো এবার কার্বনের 2 হাত চলে গেছে একটা অক্সিজেনের সাথে। অক্সিজেনের হাত কি মিলছে? অক্সিজেনের হাত কয়টা এখানে?
2টা। আবার দাও, আরেকটা অক্সিজেনের সাথে হাত মিলছে, কার্বনের হাতগুলো হিসাব করো তো, 1 2 3 4, অক্সিজেনের হাত 1 2, অক্সিজেনের হাত 1 2, 1 নাম্বার অক্সিজেন এ, 2 নাম্বার অক্সিজেন এ, দেখো তো অক্সিজেন অক্সিজেন মিলে গেছে না? ঠিক আছে, চলো এই 2টা তো আমাদের এখানে জায়গা নেই, দেখি নেক্সট পেজে এদেরকে নিয়ে যাই, শিফট করি, এদেরকে নেক্সট পেজে শিফট করি আমরা। HCN, HCN দেখছো কয়টা আছে? 3টা একসাথে আছে, ঠিক আছে। আর ছিল আমাদের N3H, দেখছো এগুলো আমার পুরান বই থেকে কালেক্ট করা কি। হ্যাঁ, তোমাদের এসএসসি যে বইটা ছিল আগের বই 2012-13 সেশনের বইটা খুবই ভালো বই, যেখানে অনেক ডিটেলস, যেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, যেটা পড়লে স্টুডেন্টরা নিজে বুঝে যাবে, এবং অনেক ভাস্ট টপিক ছিল যেগুলো আমাদের এখন কাজে লাগে, আমরা যেগুলো এইচএসসিতে পড়ি, ঠিক আছে। তবে এখন বর্তমানে যে বইটা সেটাও ভালো, খারাপ না, তবে ইনফরমেশন খুবই কম আছে, ঠিক আছে। চেষ্টা করব যে নতুন বইটা কেনার, বা নতুন বই কেন, পুরান বইটা কালেক্ট করার, ঠিক আছে। দেখো HCN, দেখো তো এখানে কে কম? কেউ কম না, সবাই সবার মতো বেশি। তাহলে কি করবো আমরা ভাইয়া? দেখো এখানে কি করা যায়, এখানে আমরা কার্বনকে লিখি, কার্বনের হাত কয়টা? 3টা। নাইট্রোজেনের আবার যোজনী জানো কত? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, তাহলে হাত কত হবে ভাইয়ারা? 3 হবে। নাইট্রোজেনের হাত 3, যোজনী যেহেতু 3, নাইট্রোজেনের হাতও 3। দেখো তো এক কার্বন নাইট্রোজেনের সাথেই 3 হাতে ধরছে, কার্বনের 3টা হাত নাইট্রোজেনকে ধরছে, বাকি থাকে কয়টা হাত? কার্বনের 1টা। এই 1টা হাত দিয়ে সে ধরবে হচ্ছে হাইড্রোজেনকে, এই হলো হাইড্রোজেন সায়ানাইড। যাই হোক, নাম শিখতে হবে না, নামকরণ আমরা শিখাবো সামনে, ঠিক আছে। দেখো N3H, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট, এটা 5 স্টার। যদি কোনো বোর্ডে কঠিন কোয়েশ্চেন করে, কঠিন এমসিকিউ করতে চায় স্যাররা, তাহলে বলবে যে এটা করতে, ঠিক আছে। দেখো নাইট্রোজেন এখানে 3টা, নাইট্রোজেন 3টা, দেখো আমি আগে করে ফেলি, তারপর তোমাদেরকে জানাচ্ছি আর কি। এই দেখো, দেখতে পারছো জিনিসটা? নাইট্রোজেনের হাত একবার 3 একবার 5, এখানে 2টা হাত আছে নাইট্রোজেনের, বিশ্বাস করো না? নাইট্রোজেনের অনেকগুলো হাত আছে, অনেকগুলো না, মাত্র 2টা। দেখো নাইট্রোজেনের হাত 3এও ছিল, নাইট্রোজেনের হাত 5এও ছিল, তাহলে কয়টা হাত হতে পারে? এ হচ্ছে কি বলে, এলিয়েন। এক সময় হাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, 4টা হয়ে যায়, 5টা হয়ে যায়, ঠিক আছে। এলিয়েন। আমার হাত কয়টা? 5টা, আমার আঙুল 5টা, হাত 2টা, ঠিক আছে। দেখো আমরা নাইট্রোজেনের হাত এখানে কয়টা ধরছে? একটা নাইট্রোজেন অন্য নাইট্রোজেনের সাথে 3 হাতে ধরছে। এই নাইট্রোজেন, এটা হচ্ছে 1 নাম্বার নাইট্রোজেন। আমরা নাইট্রোজেন নামগুলো দিয়ে দিই, 2 নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার নাইট্রোজেন 2 নাম্বার নাইট্রোজেনের সাথে 3 হাতে ধরেছে, 2 নাম্বার নাইট্রোজেন 3 নাম্বার নাইট্রোজেনের সাথে 2 হাতে ধরেছে, 2 হাতে না, 2 হাতে না, আর তার হাত ছিল কয়টা? দেখো এই নাইট্রোজেনের হাত কয়টা? দেখো তো, 1 2 3 4 5, 5টা। অর্থাৎ এই নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 3, যেহেতু 3 হাতে ধরছে, যোজনী 3। এই নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 5। এই নাইট্রোজেনের যোজনী দেখো 1 2 3, এই নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 3। হাইড্রোজেনের যোজনী 1। বুঝতে পারছি? খুবই সহজ। চলো আরেকটা করি আমরা, HCl। তো HCl কে আমরা কিভাবে লিখবো? হাইড্রোজেনের হাতে একটা, ক্লোরিনের হাতেও একটা, শেষ, এ পর্যন্তই। বুঝতে পারছি? দেখো তো এগুলার আকৃতিটা কেমন, এটার আকৃতিটা কেমন দেখো তো। এগুলো তো কেউ আমরা করি নাই, এগুলোতে কেটে দিই, এগুলো কেটে দিই। হ্যাঁ, দেখো তো আকৃতিটা কেমন, এটার আকৃতি। কার্বন ডাইঅক্সাইডের আকৃতি দেখো তো, এর আকৃতি শিখতে হবে না। 3 নাম্বারটা সরল রৈখিক, আকৃতিটা কেমন? সরল রৈখিক। বুঝতে পারছি? দেখি তো এদের আকৃতি কেমন। এর আকৃতিটা হচ্ছে সরল রৈখিক, এদের দুইজনেরই আকৃতি হচ্ছে সরল রৈখিক, ঠিক আছে? বুঝতে পারছি? এরা হচ্ছে সরল রৈখিক।
বেশিরভাগ সরলরৈখিক থাকবে, তবে কার্বনের বেলায় ভিন্নতা থাকবে। বুঝতে পারছি? ওকে, চলো আমাদের তাহলে কি এইখান থেকে কি বুঝলা? যোজনী কি জানতে হবে? যোজনী কি আসলে মুখস্থ করতে হবে? যদি আসলেই করতে হয়, কেমিস্ট্রি বুঝতে হয়, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হয়, তাহলে অবশ্যই যোজনী মুখস্থ করতে হবে। দয়া করিয়া আপনারা যোজনী মুখস্থ করিবেন, ঠিক আছে? চলেন, আণবিক সংকেত খুবই 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 50,000 স্টার, 50,000 কোটি কোটি স্টার এটা। হ্যাঁ, আণবিক সংকেত। একটু আগে আমরা শিখলাম গাঠনিক সংকেত, যেগুলো আমরা দেখলাম সেগুলো কি গাঠনিক সংকেত। এখন আমরা করব কি আণবিক সংকেত। চলো আণবিক সংকেত করি। 3টা নিয়ম ফলো করবো আমরা। তো কয়টা নিয়ম? 3টা নিয়ম। এ ও বি দুইটা মৌল যাদের যোজনী যথাক্রমে এক্স ও ওয়াই হলে, যোজনী কত? এক্স আর ওয়াই। এরটা হচ্ছে এক্স, বি এরটা হচ্ছে ওয়াই। তো যোজনী যদি এক্স ওয়াই হয় তাহলে অণু বা যৌগের সংকেত হবে এ ওয়াই বি এক্স। অনুসংকেতটা কি হবে? এ ওয়াই বি এস। এটা হচ্ছে যৌগ। এই যে আমরা যেটা করলাম সেটা কি যৌগ। দেখো তো যোজনী কি করলাম আমরা? এর যোজনী বি এর সাথে লিখলাম, বি এর যোজনী এর সাথে লিখলাম। যোজনীর এক্সচেঞ্জ ঘটে, তোমার সাথে আমি, আমার সাথে তুমি। সরি, হয় নাই। তোমারটা আমি নিলাম, আমারটা তুমি নিলা। এই হচ্ছে যোজনী, ঠিক আছে? এই হচ্ছে যৌগমূলক। তোমারটা আমি নিলাম, আমারটা তুমি নিলা, এক্সচেঞ্জ হলো, যোজনী চেঞ্জ হলো, অর্থাৎ হাত চেঞ্জ হলো। ধরো আমার হাত 2টা, কার্বনের হাত 4টা। এখন কার্বন মামায় করছে কি জানো? কার্বন মামায় বলছে আপনি আমার হাত নেন, আমি আপনার হাত নিব। এখন কার্বন 2টা হাত নিয়ে নিছে আর আমাকে দিছে 4টা হাত। এই দেখো 4টা হাত, পা সহ, পা তো আর হাত না, সরি। আচ্ছা যাই হোক, 4টা হাত। দেখো কমন সংখ্যা দ্বারা ভাগ। কমন সংখ্যা মানে বুঝো তোমরা? ধরো 2 আর 4 আছে। এখন আমি কি টিচার? ম্যাথ টিচার, ম্যাথ। দেখো 2, 4, 6 আছে। দেখো তো এদেরকে কমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? কমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যেটাকে বলে আমরা গসাগু, 2 দ্বারা ভাগ করা যায়। এই 2 কেও 2 দ্বারা ভাগ করলে 1 হয়, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। অর্থাৎ কমন সংখ্যা দ্বারা আমরা কি করব? ভাগ করলাম। এটা কমন সংখ্যা। তাহলে এর কমন সংখ্যা কত? কমন সংখ্যা, এই কমন সংখ্যা হচ্ছে 2, 4, 6 এর কমন সংখ্যা 2। কমন নিলাম 2, থাকবে কি 1 থাকবে, 2 থাকবে এবং 3 হয়ে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ একই সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করা যায়। এই হচ্ছে কমন সংখ্যা। দেখো সিকোয়েন্সটা কি হবে? আমরা যখন আণবিক সংকেত লিখব, ধরো তোমার কাছে হাইড্রোজেন আর ক্লোরিন আছে, কাকে আগে লিখবা? হাইড্রোজেনকে আগে লিখবা। ধরো তোমার সাথে কাছে একটা ধাতু আছে আর একটা অধাতু, 2টা মিলে তুমি যৌগ করলা, তুমি কাকে আগে লিখবা? ধাতুকে আগে লিখবা। ধরো আরেকটা নিয়ম হচ্ছে যার পরমাণু সংখ্যা কম, একটা কম আর একটা বেশি, কাকে আগে লিখবা? যার কম তাকে আগে লিখবা। আরেকটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাইড্রোজেন থাকলে আগে লিখবো, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ভিন্নতা আছে, আবারও বলি ভিন্নতা আছে, আগে লিখব। বুঝতে পারছি? চলো এখন আমরা দেখি যৌগ তৈরি করি। যৌগ বা আণবিক সংকেত যেটাকে বলি আমরা, যাই বলি না কেন সব ঠিক। যৌগ বা আণবিক সংকেত, আণবিক সংকেত। যৌগ বা আণবিক সংকেত, ঠিক আছে? চলো শুরু করি। দেখো ধরো তোমার কাছে আছে আয়রন আর আছে তোমার কাছে ক্লোরিন। আগে একটা কঠিন থেকে শুরু করলাম। আয়রনের যোজনী এখন মুখস্থ করতে হবে তোমাকে। যোজনী কেন মুখস্থ করতে হবে দেখছো? বুঝতে পারতেছো? গাঠনিক সংকেত লেখার জন্য যোজনী মুখস্থ করতে হয়। তারপর এখন আণবিক সংকেত লেখার জন্য যোজনী মুখস্থ করতে হয়। কি তুমি কি করবা না যোজনী মুখস্থ? এখনই করবা, এক্ষুনি করবা, ঠিক আছে? দেখো আয়রনের যোজনী কত? 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। ক্লোরিনের যোজনী কত? 1। চলো প্রথমে আমরা আয়রনের 2 যোজনী নিয়ে আমরা একটা যৌগ বানাবো। দেখো কি যৌগ হয়? আয়রন
আর ক্লোরিন লিখলাম। আয়রনের যোজনী ক্লোরিন নিবে, ক্লোরিনের যোজনী আয়রন নিবে। আয়রনের যোজনী 2, ক্লোরিন নিল, ক্লোরিনের যোজনী আয়রন নিল, এক্সচেঞ্জ হলো। দেখো তো কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কিনা? হয় না। এইটাকে আমরা এই 1কে আমরা মানে লিখি না, 1 এমনি বোঝা যায় যে এখানে 1, ঠিক আছে, কিছু না থাকলে 1 আছে, এই তো 1 আয়রন ক্লোরাইড। এখন আয়রনের যোজনী আমরা যখন 3 নিব তখন কি হবে দেখি। আয়রনের যোজনী এখন 3, ক্লোরিনের যোজনী আয়রন নিবে, নিল, কি হলো এটা? এই কোথায় চলে গেছিল? ঠিক আছে, দেখো ক্লোরিনের যোজনী আয়রন নিবে, আয়রন, আয়রনের যোজনী কে নিবে? ক্লোরিন। এটার নাম কিন্তু আয়রন। সুন্দর করে আমরা সুন্দর ভাষায় বলি ফেরাম। নাম কি? ফেরাম। ফেরাম নাম কি? ফেরাম। একটু পরে যখন নামকরণ করাবো তখন এগুলো কাজে লাগবে। তো এইটা হবে হচ্ছে ক্লোরিন। দেখছো, বুঝতে পারছো? 1 লিখলাম না, ঠিক আছে। চলো আরো করি। এখন ধরো তোমাকে দিলাম ক্যালসিয়াম আর ধরো ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, দেখি কি হয় এটা। ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, চেঞ্জ করবো শুধু জাস্ট ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম যোজনী ওকে দাও 2, ক্লোরিনের যোজনী নাও 1, তো হলো কি ক্যালসিয়াম ক্লোরাইড। কি সুন্দর না? আবার করি, চলো আরো করি। সবচেয়ে বিখ্যাত মৌল, সবচেয়ে বিখ্যাত মৌল যেটা আমরা খাই, হ্যাঁ, যেটা আমাদের টুথপেস্টও থাকে। সোডিয়ামের যোজনী কত? 1, ক্লোরিনের যোজনী কত? 1, সোডিয়াম 1, ক্লোরিন 1, হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। নামকরণ আমরা শিখবো, নো টেনশন। সোডিয়াম ক্লোরিন, ঠিক আছে, বুঝতে পারছি যৌগ তৈরি। চলো আরো যৌগ আমরা তৈরি করব। দেখো তো এখন আমরা যৌগমূলক নিয়ে যৌগ তৈরি করব। আচ্ছা, তার আগে আমরা হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে যৌগ তৈরি করি। দেখো, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে তৈরি করি। হাইড্রোজেন যোজনী হচ্ছে 1, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, N, নাইট্রোজেন যোজনী 3 নেবে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী নেবে 1, নাইট্রোজেন। এই হলো। আমরা কি বলছিলাম? যার পরমাণু সংখ্যা কম তাকে আমরা কোথায় লিখবো? আগে লিখবো। দেখো তো কে কম? নাইট্রোজেনের পরমাণু কম। এইটা দ্বারা বোঝাচ্ছে পরমাণু সংখ্যা একটা আছে, এইটা দ্বারা বোঝায় পরমাণু সংখ্যা 3টা আছে। তো এখন আমরা উল্টায় জাস্ট লিখে দেব, ঠিক আছে, 1 লিখলাম না, ঠিক আছে, ওকে। চলো আরো করি। যৌগমূলক নিয়ে করবো এখন আমরা। ফার্স্ট ক্যালসিয়াম সালফেট, এই তো যৌগমূলক আসলো। হ্যাঁ, দেখো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামের যোজনী 2, সালফেটের যোজনীও 2, ক্যালসিয়াম কমা কমা, কেন কমা না, কমা না, আচ্ছা দেখো ক্যালসিয়াম আর কি লিখবো এখানে? সালফেট। দুইজনের যোজনী কি? সেম। এর কি নিজেরাই একটা পরমাণু না? আরে এরা কি নিজেরাই একটা পরমাণু না? নিজেরাই একটা পরমাণু না এই যৌগমূলকটা, এটা এই জন্য একে ব্রেকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে, বুঝতে পারছি। তো ক্যালসিয়ামে কত হবে এখানে? 2, চেঞ্জ করতেছি, এর 2 ওকে দিব, এর 2 ওকে দিব, চেঞ্জ করলাম, হয়ে গেছে? আসলে হয়নি। দেখো তো এরা দুইটা একটা কমন সংখ্যা দ্বারা বিভাজিত হয়, এরা একটা কমন সংখ্যা দ্বারা বিভাজিত হয়, ঠিক আছে। দেখো তো একটা কি কমন সংখ্যা দ্বারা বিভাজিত হয়? 2কে 2 দ্বারা ভাগ করা যায়, এই 2কেও 2 দ্বারা ভাগ করা যায়। এই জন্য এইটাকে আমরা এইভাবে লিখি, 2 দ্বারা ভাগ করলে থাকে কি? 1, সালফেটের এখানে 1, তো 1 লিখতে হয় না আর কি, সেজন্য আমরা এটা লিখে দিব ক্যালসিয়াম সালফেট। বুঝতে পারছি? খুব সহজ। এইগুলা শিখতে পারলেই আমরা অনেক কিছু শিখতে পারবো, বিক্রিয়া শিখতে পারবো, তারপর যৌগ তৈরি শিখতে পারবো, জাস্ট এইগুলা বেসিক থেকে। দেখো তারপর আমরা আবার দেই, এটা কি আসলো? ক্যালেন্ডার, ক্যালকুলেটর, হাই হাই, এগুলো তো হবে না, দেখি কি করা যায়। ওহ শেষ, আই হাই, শেষ শেষ, চলে গেছে। বাহ মাশাল্লাহ, হয়ে গেছে। দেখছো পারি, নতুন তো বোর্ডে, যার জন্য একটু প্যারা লাগতেছে।
এর আগে কখনো আমার অনলাইন ক্লাস নেওয়া হয়নি, আমি অফলাইনে ক্লাস নেই মোটামুটিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, মোটামুটি শিখতেছি, দোয়া করো যেন বেশি বেশি শিখতে পারি। যাই হোক, এখন আমরা অ্যামোনিয়াম আর ক্লোরিন এই দুইটাকে নিয়ে একটা যৌগ বানাবো। বলতো অ্যামোনিয়ামের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী কত? 1। এই জন্য এটাকে আমরা লিখতে পারবো অ্যামোনিয়াম ক্লোরিন। ঢপা ঢপ করে ফেলবো এখন, কারণ কি যে এর হচ্ছে 1, এর হচ্ছে 1, ঠিক আছে, শেষ, লিখলাম না 1 1 অ্যামোনিয়াম ক্লোরিন। চলো আরো প্র্যাকটিস করি, সিলভার আর ক্লোরিন। সিলভারের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, শুধু চেঞ্জ করে দিব, এর 1 করে দিব, এর 1 করে দিব, এই হলো সিলভার ক্লোরাইড। বুঝতে পারছি? ওকে। ধরো বেরিলিয়াম ক্লোরাইড, এখানে বেরিলিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 2। এই বেরিলিয়াম ক্লোরাইড থেকে আমরা কি বুঝতে পারি? বেরিলিয়াম যোজনী 2, ক্লোরিনের যোজনী 2। হয়েছে? ভুল। দেখলাম তোমরা পারো কিনা। আসলে তোমরা পারো না, গাধা, সব গাধা। দেখো ক্লোরিনের যোজনী হচ্ছে এখানে 1, এই দেখো এর সাথে কিছু নাই। বেরিলিয়ামের সাথে যে থাকে সে কি? ক্লোরিনের যোজনী। ক্লোরিনের সাথে যে থাকে সে কি? বেরিলিয়ামের যোজনী। এর জন্য এর 2, এখানে বেরিলিয়ামের 2, ক্লোরিনের 1। ঠিক আছে, চলো এখন আমরা ব্যতিক্রমে কিছু একটা করবো। অক্সিজেন দ্বারা গঠিত যৌগ, অক্সিজেন দ্বারা গঠিত যৌগ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অক্সিজেন দ্বারা গঠিত যৌগ। চলো আমরা চলে আসছি অক্সিজেন দ্বারা গঠিত যৌগেতে। সালফার এবং অক্সিজেনের যৌগ। হ্যাঁ, এটাকে আমরা শিখবো, এই একটাই শিখবো, বেশি শিখবো না। সালফার যোজনী কয়টা? 3টা, 6। অক্সিজেনের কত? 2। প্রথমে আমরা 2 নিয়ে হিসাব করি। হ্যাঁ, 2 নিয়ে হিসাব করি। সালফারের 2, অক্সিজেনেরও 2, 2 2 একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে যোজনী যৌগ হয়ে যাবে হচ্ছে সালফার আর অক্সিজেন। সালফারের 2 তো নিয়ে ফেলছি, চেঞ্জ করছি। এখন আমরা যাব সালফারের 4টা নিব, 4 নিব, এটা 4 জন্য। আর যোজনী যখন 2 তখন এটা 4 নিব, যখন 4 হবে অক্সিজেনের সাথে, 2 হবে সালফারের সাথে। দেখো তো একটা কমন সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা? অবশ্যই ভাগ যায়। কি দ্বারা? 2কে 2 দ্বারা ভাগ যায়, 4কেও 2 দ্বারা ভাগ যায়। থাকে কি? S1 লিখলাম না, O2। ঠিক আছে, এখন যদি এই 6 নিই, সালফারের সাথে তো 2 দিব, অক্সিজেনেরটা, অক্সিজেনের সাথে হবে এখন 6। দেখো তো কমন সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা? অবশ্যই যায়। সালফার অক্সিজেন 3, O3, SO3। ঠিক আছে, বুঝতে পারছি? এই ছিল কত সুন্দর সুন্দর কথা, বুঝতে পারছো? এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন যোজনী এতগুলা হলো, সামনে এটা আমরা শিখতে পারবো। দেখো তাহলে যদি আমি বলি তোমাকে সালফার ট্রাই অক্সাইডে এই যে যেই যোজনীটা কাজ করে, যেই যোজনী আমরা কাজ করি সেটা হচ্ছে সক্রিয় যোজনী। কি যোজনী? সক্রিয় যোজনী। সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী কত? দেখি তো পারি কিনা আমরা। যখনই অক্সিজেন দেখবো তখন ভাববো যে ভেজাল আছে, সক্রিয় যোজনী হিসেবে ভেজাল আছে। দেখো তো সালফারেরটা তো নিচে যৌগের মধ্যে তো নিয়ে ফেলছে দুজনেরটা, সালফার নিচে অক্সিজেনটা, অক্সিজেন নিচে সালফারেরটা। দেখে কি মনে হচ্ছে সালফারের যোজনী কত হবে? এখানে 3 হওয়ার কথা, যেহেতু অক্সিজেনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সালফারের যোজনী, তাহলে কি 3 হওয়ার কথা না? আসলে কি 3? সালফারের যোজনী কি 3 আছে? না, এই জন্য 2 গুণ করতে হয়। ঠিক আছে, অক্সিজেন দেখলে কি করব? 2 গুণ করব। আহা, 3 দুগুণা কত? 6 না 4? 3 দুগুণা হচ্ছে 6। ধরো বলে গেল। যাই হোক, সক্রিয় যোজনী কত হবে এখানে? সালফারের 6। ঠিক আছে, বুঝতে পারছি। মাথায় থাকবে যেন, নোট কি নোট লেখো একটা, যে অক্সিজেন দেখলে সাথের মৌলের যোজনী নির্ণয়ে 2
গুণ করতে হয়, 2 গুণ করতে হয়। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, চলো নেক্সট টপিক, যোজনীর প্রকার। ও তোমাদেরকে তো বাড়ি কাজ দেওয়া হলো না, এটা তো হবে না। দেখো HW থাকবে, যোজনী তৈরি করবা, যোজনী দিয়ে তোমরা কি তৈরি করবা? যৌগ তৈরি করবা। 1 নাম্বার সালফেট, ভুলে গেল, SO4 2- এবং ক্যালসিয়াম। 2 নাম্বার নাইট্রোজেন, অক্সিজেন। 3 নাম্বার বাড়ি কাজ থাকবে, এই উপরে লিখি, হ্যাঁ। 3 নাম্বার থাকবে হচ্ছে কার্বন, আর হচ্ছে কার্বন এবং সোডিয়াম। 4 নাম্বার থাকবে হচ্ছে বেরিলিয়াম এবং হাইড্রোক্সাইড। আরেকটা দিব লাস্ট, 5 নাম্বার থাকবে হচ্ছে বেরিলিয়াম এবং ফসফেট। এইগুলা বাড়ি কাজ থাকবে, এইগুলা সবগুলা বাড়ি কাজ থাকবে, ঠিক আছে। এই যেগুলো বুঝতে পারছি জিনিসগুলা। চলো এখন আমরা যে টপিকে আসছি সেটা হচ্ছে যোজনীর প্রকারভেদ। যোজনীর প্রকারভেদে আমরা সবার আগে সুপ্ত যোজনী হিসেব নিয়ে পড়ব। সুপ্ত যোজনী, 1 নাম্বার যোজনীটা কি? সুপ্ত যোজনী। অনেক যোজনী আছে, অনেক প্রকার যোজনী, তার মধ্যে একটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি জানো? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, ঠিক আছে। সূত্রটা কি? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, অর্থাৎ কোন পরমাণু সর্বোচ্চ যোজনীর সাথে সক্রিয় যোজনীর যে পার্থক্য, সেই পার্থক্যটাই বলবো আমরা সুপ্ত যোজনী, ঠিক আছে। ওকে, চলো আমরা 2-1টা বের করি। আয়রন সালফেটে আয়রনের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী কত? আগেই কঠিনটা দিলাম, ঠিক আছে। দেখো সলভ। আয়রনের যোজনী কয়টা? আয়রনের যোজনী কয়টা বলো তো? 2টা, একটা 2 আর একটা 3। সর্বোচ্চ কত? 3। সর্বোচ্চ কত? 3। তো সুপ্ত যোজনী আমরা এখন হিসাব করব। সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী যত থেকে কিছু একটা বিয়োগ করতে হবে। সক্রিয় যোজনী, দেখো তো এই যে যৌগ গঠন করছে যখন, এর সক্রিয় যোজনী কত? বলো তো কত? এর যে সক্রিয় যোজনী কত? বলো পারবা? দেখো এর তো কখন 1, এর হচ্ছে 1। আসলে কি 1 তারা? সালফেটে কি কখনো 1 থাকে? সালফেটের হচ্ছে 2। সালফেটে কত? 2। আয়রনে কত হতে পারে? 2 অথবা 3 হতে পারে, কিন্তু কাটাকাটি যাওয়ার পর এরা 1 হয়েছে। বুঝতে পারছি? বুঝি নাই। দেখো আয়রন 2, সালফেট 2, এরকম হওয়ার কথা না? এরকম হওয়ার কথা না? যদি এরকম হয় তো এটাকে আমরা কাটাকাটি করে 1 লিখতে পারি। 1 আর 1 কমন সংখ্যা দ্বারা ভাগ করলাম, তো এইটা কি 1 1 মনে হচ্ছে না? তাহলে বলো তো কাটাকাটির আগে কি ছিল? 2 2 ছিল। আয়রনেরও 2 ছিল, সালফেটেরও 2 ছিল। বলো তো তাহলে এখানে সক্রিয় যোজনী কত হবে? 2 হবে। এই হলো 1। বুঝতে পারছি? চলো আরো করি। NH3A নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত? NH3A নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত সেটা আমরা হিসাব করবো এখন। দেখো তো নাইট্রোজেনের যোজনী কয়টা বলো তো? 2টা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। সর্বোচ্চ কত? 5। সর্বোচ্চ 5। দেখো তো এখানে সুপ্ত কত? নাইট্রোজেন একটা হাইড্রোজেন নিয়েছে, হাইড্রোজেন একটা নাইট্রোজেন নিয়েছে, এই 3। তাহলে কার? নাইট্রোজেনের। সুপ্ত হচ্ছে এখানে 3।
সক্রিয় হচ্ছে 3 এখানে, তাহলে 5 মাইনাস 3 হলো 2, সুপ্ত যোজনী 2। এখন আমরা যাব সালফার ট্রাইঅক্সাইড। অক্সিজেন যখন দেখবা তখনই ঝামেলা আছে। সালফার ট্রাইঅক্সাইডে সালফেটে সুপ্ত যোজনী, ঠিক আছে। সালফেটে কত কত হতে পারে? 2, 4, 6। এই 6 হচ্ছে সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী। এখন আমরা হিসাব করি, 6 সর্বোচ্চ হচ্ছে তার 6। এইখানে কত? সালফারের যোজনী এইখানে সক্রিয় কত? অক্সিজেনের সাথে যেটা থাকবে সেটাই তো তার সক্রিয় যোজনী, তাই না? এটাই তো তার সক্রিয় যোজনী, তাই না? তাহলে 3, সালফারের যোজনী কত? 3, মাইনাস দিব কি 3, তাই না? ভুল, একটু আগে পড়ালাম আমরা। একটু আগে কি বললাম জানি আমরা? দেখো তো, একটু আগে আমরা বলছি অক্সিজেন দেখলে 7 মোলের যোজনী নির্ণয় 2 গুণ করতে হয়। চলো 2 গুণ করে ফেলি। 3 গুণ 2, 6 মাইনাস 3 দুগুণা ছক্কা সমান 0। বুঝতে পারছি? এই ছিল আমাদের সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। বুঝতে পারছি? এই অক্সিজেন দেখলে ঝামেলা হবে নির্ণয়। চলো নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিকের আগে একটা টপিক বাকি আছে আমাদের, পরিবর্তনশীল যোজনী। সেটা আগে শেষ করি। পরিবর্তনশীল যোজনী, দেখুন পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল যোজনী। আমরা সুপ্ত যোজনী পড়লাম, এখন আমরা পরিবর্তনশীল যোজনীতে আছি। যাদের মূল কথা হচ্ছে যাদের যোজনী একের অধিক, মানে একটার চেয়ে বেশি আছে, তারাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী। যাদের যোজনী একের অধিক, অর্থাৎ অধিক যোজনী যাদের আছে, তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যোজনী প্রদর্শন করে, ঠিক আছে। যেমন ধরো সালফারে কয়টা যোজনী আছে বলো তো? 3টা, 2, 4, 6। তাহলে কি সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? হ্যাঁ করে। কার্বন 2টা, 2 এবং 4। কপার 2টা, 1 এবং 2। আয়রন 2টা, 2 এবং 3। এরা সবাই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কারণ কি এদের যোজনী একের অধিক, ঠিক আছে। হাইড্রোজেন কি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? করে না, কারণ এর যোজনী শুধু একটা, করে না। বুঝতে পারছি? এখন আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি ক্লাসের। লাস্ট একটা ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী নির্ণয় দেখবো আমরা। হ্যাঁ, দেখি সালফার কেন যোজনী 3টা প্রকাশ করে, এটা আমরা দেখব। সালফারের যোজনী নির্ণয় কেন 3টা হলো, এটা অনেক আসছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যদি বলা যায়, যেটা বাই মিস্টেক কোনোখানে পড়ানো হয় না, তবে এটা আসে পরীক্ষাতে। সালফারের যোজনী কত কত জানি, ভুলে গেলাম। 2, 4, 6 নির্ণয়। সালফারের যোজনী 2, 4, 6 নির্ণয়। আমরা তো জানি 2, 4, 6। যদি না জানতাম কিভাবে নির্ণয় করতাম, সেই প্রসেসটাই আজকে আমরা দেখব, ঠিক আছে। চলো দেখি। তো আমরা একটা যোজনীতে আবার চলে যাই। যখন আমরা যোজনী পড়েছি তখন যোজনীতে আমরা চলে যাই, দেখি একদম শুরুতে। এই কথাটার মানে আমাদের বলছিলাম যে বুঝতে হবে, এখানে না তো। এই কথাটার মানে ইলেকট্রন বিন্যাসে উত্তেজিত অবস্থায় অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী। 3 স্টার কথা, এই কথা থেকে আমাদের কেমিস্ট্রি বুঝতে হবে। সামনে এটা কথাটা একটু পড়ো তো তোমরা। ইলেকট্রন বিন্যাসের উত্তেজিত অবস্থায় অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী। চলো শুরু করি। আমরা তো হাতটা পড়লাম, ইলেকট্রন ত্যাগ করলে যতগুলো হাত ততগুলো ইলেকট্রন ত্যাগ করে। আমরা নামকরণ নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। আমরা এখন আপাতত এটা শিখি। সালফারের যোজনী 2, 4, 6 নির্ণয় করব। চলো নির্ণয় করি। সালফারের সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কি জানি? 16 নম্বর মৌল, ইলেকট্রন 16, 1s2, 2s2, 2p6,
3s2 3p4, ঠিক আছে, সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তো এটার শেষ শক্তি স্তর কয়টা থাকে? শেষ শক্তি স্তর থাকে হচ্ছে 2টা, 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2টা মিলাই শেষ শক্তি স্তর, 6টা থাকে, ঠিক আছে। এই 6টা ইলেকট্রনের কাজ কি জানো? তাদেরকে যদি তাপ বা বিভিন্ন প্রভাবকের মাধ্যমে উত্তেজিত করা হয়, তারা অন্য শক্তি স্তরে চলে যায়, অন্য অরবিটালে চলে যায়, বুঝতে পারছি? অন্য অরবিটালে তারা লাভ দেয় এদের উত্তেজিত করলে, তাপ দিলে, বুঝতে পারছি? এটা একটু কঠিন টপিক, একটু হার্ড লাগবে, তবে এটা বুঝতে হবে, ঠিক আছে। যে কোনো সময় সিলেট বোর্ড বা যে কোনো বোর্ডে চলে আসতে পারে। আচ্ছা চলো শুরু করি। সালফার স্টার, স্টার মানে একবার উত্তেজিত করলাম, স্টার মানে একবার উত্তেজিত করা হলো। তো 1s2 2s2 2p6। এখন প্রশ্ন, উত্তেজিত করলে কি হয়? তারা লাফালাফি করে, লাফালাফি করে, বুঝতে পারছি? একবার উত্তেজিত করলে কি হয়? এরা ভেঙে যায়, 3p ভেঙে যায়, 3p ভেঙে 3pর ভাঙনে, এটা মাথায় রাখবা, p হচ্ছে 3টি ভাঙে, 3টি ভাঙে, d হচ্ছে 5টি ভাঙে, অর্থাৎ 5টি আকারে ভেঙে যায়। এটা অনেক বড় টপিক, এইচএসসি লেভেলে এগুলো পড়ানো হয়, হ্যাঁ, এইচএসসি লেভেলে এটা আমরা পড়ব। তবে এখানে জাস্ট জেনে রাখি ভাঙা হিসেবে, এটা কিন্তু মূল টপিক না, এইচএসসি লেভেলে এটা পড়তে হয়। পি ভাঙে 3টি করে, ডি ভাঙে 5টি আকারে। তো প্রত্যেকটা ভাঙনে, প্রত্যেকটা 3টা ভাঙছে না, প্রত্যেকটা ভাঙনে 2টা করে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তা এই জন্য পিতে 3 দুগুণা 6টা সর্বোচ্চ নেওয়া যায় ইলেকট্রন বিন্যাসে, এই জন্য ডিতে 5 দুগুণা 10টা ইলেকট্রন নেওয়া যায়, বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু, বুঝো। তাহলে পি ভাঙবে কয়টা? প্রথমে পি ভেঙে যাবে 3px 3py 3pz, এই তো পি ভেঙে গেছে, পি ভেঙেছে, তাই না? প্রথমে একটা একটা করে পূর্ণ হবে, একটা একটা করে, এটা হুন্ডের নিয়ম, হুন্ডার নিয়ম, ঠিক আছে, একটা একটা করে পূর্ণ হবে। পূর্ণ হইলো তো পরে আবার শুরুতে যাবে, শুরুরটাতে চলে যাবে, একটা একটা করে পূর্ণ করার পর শুরুরটাতে চলে যাবে। অর্থাৎ এখানে একটা ছিল, আর তো জায়গা নাই, এখন তারা এখানে একটা না নিয়ে 2টা নেবে, ঠিক আছে, সর্বোচ্চ 2টা। এরপরে যদি কোনোটা ইলেকট্রন থাকতো তাহলে এখানে যেত, তারপরে যদি কোনোটা থাকতো তাহলে এখানে যেত। দেখো তো এখানে বিজোড় বা সিঙ্গেল, আমার মতো সিঙ্গেল কারা কারা? কয়টা? অযুগ্ম মানে কি জোড়া ছাড়া, আমার মতো সিঙ্গেল কারা কারা আছে বলো তো? 2টা আছে, অর্থাৎ 2টা সিঙ্গেল আছে। অযুগ্ম ইলেকট্রন কয়টা? 2টা, এই জন্য এর যোজনী হচ্ছে 2। কত এর যোজনী? 2। তো সালফারকে আবার উত্তেজিত যদি আমরা করি, সালফার দ্বিতীয়বার উত্তেজিত, তো কি করবে? এরা সর্বশেষ শক্তি স্তরে এরা লাফালাফি শুরু করবে, 1s2 2s2 2p6 3s2 3px, আচ্ছা 2 আমরা আগেই দিলাম কেন? আচ্ছা দিয়ে দিয়েছি 3px 3py 3pz। দেখো তো লাফালাফি করে তারা, এদের কাজ কি জানো? এরা সিঙ্গেল থাকতে চায় বেশি, এরা ডাবল হতে চায় না, এই জন্য এই যে 2টা আছে না, এটা একটা ইলেকট্রন লাভ দিবে। আর এদের আছে ফাঁকা ডি অরবিটাল, এটা একটু কঠিন কথাটা খুবই কঠিন, যে ফাঁকা ডি অরবিটাল মানে এদের ডি অরবিটাল কোনো ইলেকট্রন নাই। এরকম ডি অরবিটাল কয়টা ভাঙন থাকে জানি? 5টা, তো 5টা দিলাম, হ্যাঁ 1 2 3 করে দেবে, আসলে কিন্তু 1 2 3 না, 1 2 3 করে দিলাম। তো দেখো তো এদের ডি অরবিটালে 5টা ভেঙে যায়, তো এ তো সিঙ্গেল ছিল না, এ তো ডাবলে ছিল, এ কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে, এখানে চলে যাবে। এও সিঙ্গেল থাকতে চায়, এও সিঙ্গেল থাকতে চায়, এখন কি করবে? এটা সম্পূর্ণ ওই D1-এ চলে যাবে, বুঝতে পারছি? অর্থাৎ ফাঁকা ডিতে চলে যাবে, ফাঁকা ডিতে চলে যাবে। দেখো তো এখন বিজোড় কয়টা? 1টা 2টা 3টা 4টা, তো যোজনী এখানে 4। এখন দেখো তো সর্বশেষ শক্তি স্তরে আর একটা ডাবল আছে না, তাকেও আমাদের সিঙ্গেল বানাইতে হবে, আমাদের টার্গেট ডাবলদের বিরুদ্ধে প্রতিরোধ। তো পরবর্তীতে 3 নাম্বার যখন উত্তেজিত হবে, এই জন্য 3টা উত্তেজনা হয়, তাদের উত্তেজিত অবস্থা কয়টা? 3টা, এই জন্যই, কারণ কি তারা ডাবল আকারেই থাকে, তাদেরকে উত্তেজিত তাপ দিয়ে তাদেরকে সিঙ্গেল বানাই দিল, কি কষ্ট। 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz 3d1
3d2 3d3 3d4 3d5 এই তো ভেঙে ফেললাম। হ্যাঁ, তো একটা ইলেকট্রন এখানে থাকবে, সে তো ডাবল ছিল, ভেঙে যাবে। তো এইভাবে তারাও তো সিঙ্গেলে ছিল। এখন বাকি যে একটা আছে সেটা 3d2 চলে যাবে। বুঝতে পারছি? এখন দেখো তো ইলেকট্রন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অযুগ্ম কয়টা, 6টা। এই জন্য এর যোজনী হচ্ছে 6। বুঝতে পারছি? খুবই সুন্দর একটাই ছিল। হ্যাঁ, তোমাদের বাসার কাজ থাকবে একটা, দেখো কার্বন আছে না, কার্বনে তো 2টা, কিভাবে কার্বন হয়, কার্বনের যোজনী নির্ণয়। ঠিক আছে, তোমাদের বাসার কাজ থাকবে এটা, কার্বনের যোজনী নির্ণয়। তো আজ এই পর্যন্তই, দি এন্ড। একটা কথা সবসময় মনে রাখবা, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারের হই। ঠিক আছে, আমি ক্লাসে যেগুলো করাইলাম ভালো কথা, আলহামদুলিল্লাহ সকল বেসিক দিয়ে দিলাম। এখন তোমার কাজ কি, বসে থাকা না, এখন তোমার কাজ হচ্ছে বইটা রিডিং পড়া। দেখি তো আমরা বই রিডিং পড়ে কি বুঝতে পারি। এখন আমাদের কাজ কি, বইটা রিডিং পড়ে দেখবা বইয়ের বেশিরভাগই আমাদের করা শেষ। এই দেখো রসায়ন, কত সুন্দর একটা বই। এই যে আমি বিজ্ঞানী, তোমরা কি জানো এটা আমার ফার্স্ট অনলাইন ক্লাস ছিল। একটু টেন্স ছিলাম, নার্ভাস ছিলাম, এই জন্য ক্লাসে বিভিন্ন সমস্যা হতে পারে, যার জন্য আগে থেকে সরি। না বুঝলে সরি আর কি, আমি কী বলবো, আর কিছু বলার নাই, কারণ খুব নার্ভাস ছিলাম আর কি। হ্যাঁ, প্রথম অনলাইন ক্লাস তো, কেউ নাই, খালি মাঠে ক্লাস নেওয়া আর কি। তবে সবচেয়ে বেশি বেনিফিট হয় অনলাইন ক্লাসগুলোতে, আর চেষ্টা করবো অফলাইনে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার। সামনাসামনি পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, এবং অনলাইনে ক্লাস তো বেসিক সব শেষ করে দেবো ইনশাল্লাহ, ধৈর্য ধরে থাকবা। লেকচার 1 আজ শেষ হয়ে গেছে, সামনে লেকচার 2 হবে, মোটামুটিভাবে বেসিক কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। চতুর্থ অধ্যায়ে আসছি আমরা, এই তো চলে আসছি প্রায়। এই দেখো রাসায়নিক বন্ধন, দেখছো কত সুন্দর রাসায়নিক বন্ধন, দেখছো? দেখো ফার্স্ট টপিক কী ছিল, আমরা যৌথ ইলেকট্রন, যেটা পড়ে ফেলছি। ওকে, সেম টু সেম। হ্যাঁ, তারপর কি ছিল, যোজনী বা যোজতা, এটা পড়ে ফেলছি। এই তো তারা ছক আকারে দিছে, আমি এই যে সুন্দর ছক দিছি। তারপরে এই যে যৌগমূলক, এই সম্পর্কে আমরা শিখছি। তারপর রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এটা শিখছি। তারপর আণবিক সংকেত, গাঠনিক সংকেত, আমরা তো এগুলো শিখি না, এর চেয়ে বেশিগুলো শিখছি। হ্যাঁ, আমরা আরও বড়গুলো পারি। দেখছো, মোটামুটি আমরা অনেকগুলো শেষ করে ফেলছি। বুঝতে পারছো? আমরা মোটামুটি অনেকগুলো শেষ করে ফেলছি। এখন তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা এবং নিজে বই ঘাটা। যে বই ঘাটতে পারবে সে অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, সেজন্য আজ এই পর্যন্তই। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, লেকচার 2-তে। সেজন্য সবাই অবশ্যই কানেক্টেড থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।